হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি শুভম। আমি তোমাদের 11-12 কমার্সের ফ্যাকাল্টি। আজকে ইটস আ ভেরি ফার্স্ট ক্লাস। আজকে আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যে কমার্স কি, কেন কমার্স নেব, এবং আমি জানারও চেষ্টা করব যে কমার্স আমরা কেন পড়ছি, তোমরা কমার্স কেন নিয়েছো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সও একটু শেয়ার করব যে আমি কেন কমার্স নিয়েছিলাম। তারপরে কমার্স যখন নিচ্ছি তার জন্য আমাদের ফিউচারে কি কি দিক খোলা আছে, কারণ মাধ্যমিকের পরে কমার্স নেওয়া হয়ে গেলে তোমাকে পরবর্তী স্টেপে কি করতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে, এক্সেট্রা অনেক কিছু। মানে আজকে কোনো চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াচ্ছি না, আজকে ওভারঅল বিষয়বস্তু সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দেব। কিছু জিনিসপত্র আছে, একটা গল্পের মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা বোঝো, কারণ কমার্স জিনিসটা আমাদের কাছে একদম নতুন। আমরা মাধ্যমিকের পরে কমার্স ছাড়া অন্য যাই কিছু নিই, আর্টস হোক সায়েন্স হোক, সেই সাবজেক্টগুলো আমরা একটু হলেও জানি। মানে সেই ইতিহাস ভূগোল হোক বা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হোক, আমরা পড়েছি, কিন্তু কমার্সের কোনো কিছুই আমরা আজ অব্দি কখনো পড়িনি। তো সেটা সম্বন্ধে জানাটা খুব দরকার। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যারা বাংলা মিডিয়ামে পড়ো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ইংলিশ সিলেবাসে পড়ো, মেনলি তাদের জন্য। যারা তোমাদের মধ্যে সিবিএসসি আইএসসি বোর্ডের আছো, যারা বাংলা বোঝো, তারা ভিডিওটা শুনতে পারো, কিন্তু তোমাদের জন্য সেপারেট ইংলিশ আর হিন্দিতে আমি সেম টাইপের ইন্ট্রোডাকশন ক্লাস আমি আবারও দেব। তো আমরা প্রথমে বুঝবো যে আমরা কমার্স কেন নিয়েছি। ভিডিওটা পজ করে 2 মিনিট তোমরা নিজেদের মধ্যে নিজের চিন্তা ভাবনাটা একটু ভেবে নাও। ভাবা হয়ে গেছে? পজ করে ভেবেছো নিশ্চয়ই। দেখো, আমি নিজে যখন কমার্স পড়েছি, আমার সহপাঠী যারা ছিল ক্লাসমেট, তাদের কিছু কনসেপ্ট জানি, কিছু স্টুডেন্টদের কনসেপ্ট জানি যারা কেন কমার্স নেয়। তো মূলত অনেক কারণ হতে পারে, 3টে বড় কারণ পাওয়া যায়। এক, কমার্স নিয়ে হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, সিএ সিএমএ সিএস এক্সেট্রা পড়ার ইচ্ছা আছে। একদম টপ লেভেলের কমার্সের যে যে জিনিসপত্র হতে পারে, ম্যানেজমেন্ট পড়া বা বড় অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করা, এইসব ব্যাপারের একটা থাকে। দ্বিতীয়ত হতে পারে কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কমার্শিয়াল, তারা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে, নিজেদের নিজেদের কিছু করব সেটা হতে পারে। আর কাউকে দেখেছো, বড় দাদা দিদি বা বাবা মা যারা কমার্স নিয়ে পড়েছেন আমাদের আগে, তারা বলেছে যে এই এই দিক খোলা আছে, সেটার জন্য হতে পারে। আর একটা টাইপের হতে পারে যে দাদা অঙ্কটা একদম ভাল লাগে না, অঙ্কের ভয়ে কমার্স নেওয়ার স্টুডেন্ট প্রচুর দেখেছি। তো এখানে একটা সমস্যা আছে সেই তাদের জন্য। কমার্সে একটু হলেও, যেহেতু এটা হিসাব নিকাশের ব্যাপার, অঙ্ক স্ট্যাটিস্টিক্স এইগুলো কিন্তু হালকা ফুলকা আছে। মানে যদি এইটা ভেবে থাকো যে আমার অঙ্ক করতে একদম ভালো লাগে না, ভালো তো আমাদের অনেক কিছুই লাগে না, তবুও করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে, বাট যেমন ওই আমাদের ক্যালকুলাস, মানে 11-12 যারা সায়েন্স নিচ্ছে, যারা কম অঙ্ক এজ এ সাবজেক্ট নেবে, যেমন তাদের অনেক কিছু বেশ গভীরে গিয়ে আছে, অতটাও আমাদের পড়ার দরকার নেই। তো প্রথম কথা হচ্ছে ভয় পাওয়ার দরকার নেই। যে বিজনেস ম্যাথমেটিক্স আছে বা যা আছে, আমি তোমাদেরকে
যতটা সহজ সরল ভাষায় বোঝানো যায়, করানো যায়, বুঝিয়ে দেওয়া যায় ততটা বোঝাবো। তো এবার আমরা, তোমাদেরকে কিছু কোশ্চেন আছে আমার। এগেন দেখো, যেহেতু আমি এটা রেকর্ডেড ভিডিও, লাইভে হলে তোমাদেরকে কোশ্চেন করতাম, আমি তোমাদের অ্যান্সার শুনতাম, যেটা অবভিয়াসলি পসিবল যদি তোমরা আমার কাছে অনলাইন গুগল মিটে পড়ো। তো আপাতত অফলাইন আমি কোথাও পড়াচ্ছি না এই কোভিডের জন্য। তো গুগল মিটে লাইভ ফেস টু ফেস ভিডিও কনফারেন্সিংয়ে তোমরা পড়তে পারো, সেটা একটা অপশান অবশ্যই আছে। তখন আমরা বিস্তারিত আলোচনা করব, ইন্ডিভিজুয়াল এক একটা স্টুডেন্টের কি মতামত, কি ব্যাপার, ইন্টারাকশনটা করা পসিবল। তবুও যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, আমি কি কি অ্যাসপেক্ট হতে পারে সেই সব ব্যাপারে আমি কথা বলবো। তোমাদের খুব একটা অসুবিধা হবে না যখন আমি পড়াবো, তোমরা রেকর্ডিংও পড়তে পারো, লাইভও পড়তে পারো। তো আমরা প্রথমে জিজ্ঞেস করি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে কমার্স সম্বন্ধে কি বোঝো, মানে ব্যবসা বাণিজ্য, বিজনেস কি বোঝো, মানে হোয়াট ইজ বিজনেস। তোমাকে যদি জিজ্ঞেস করি কি উত্তর দেবে, একটু ভাবো। ভাবা হয়ে গেছে? পজ করে ভাবতে বলেছিলাম। মানে একটা, প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল দিই, পরে একটা বড় এক্সাম্পল দিয়ে পুরো কমার্সের ব্যাপারটা বোঝাবো। ধরো তোমার একটা আম বাগান আছে, থাকতেই পারে। আম বাগানে আম চাষ করছো, আম ফলাচ্ছ, এটা কিন্তু বিজনেস নয়। আম বাগানে আম চাষ করে সেই আমটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তার থেকে একটা প্রফিট আর্ন করা, এটা হচ্ছে গিয়ে বিজনেস। এবার বলবে যে তাহলে তো লোকের তো নর্মাল আম বাগানও থাকে, তারা আম এমনি বিক্রি করে দেয়, নিজেরা ব্যবসা করে না। সেটাকে আমরা কৃষিকার্য বলবো, ফার্মিং। দ্যাট ইজ নট বিজনেস। বিজনেস তারা যারা আমার আম বাগান থেকে আমটা নিয়ে যাবে একটা দামে কিনে, তারা সেইটাকে মার্কেটিং করবে, কোন বাজারে বিক্রি করলে বেশি দাম পাবো তারা সেটা ভাববে, কোন আমটা কত দামে বিক্রি করলে ভালো রেটে বিক্রি করা যাবে, বেশি প্রফিট করা যাবে। আমের কোয়ালিটি যদি খুব ভালো হয় সেটাকে আমরা বিদেশে এক্সপোর্ট করব কি করব না, সেখানে বেশি দাম পাবো, নাকি আমাদের লোকাল বাজারে বিক্রি করলে বেশি দাম পাবো, কিংবা গ্রামে থাকি সেখানে বিক্রি করলে বেশি দাম পাবো, না সেখান থেকে ট্রান্সপোর্ট খরচা দিয়ে শহরে নিয়ে গিয়ে সেই তাতে আমরা বেশি দাম পাবো। এই ডিসিশন মেকিং জিনিসগুলো আসবে হচ্ছে কি ব্যবসা বাণিজ্য, কমার্স। এবার তারপরে তোমরা বলবে যে ব্যবসা করতে কমার্স পড়তেই হবে। না, প্রচুর ব্যবসায়ী আছে। আমার বাড়িতেও আমার কাকা ব্যবসা করত, তিনি কমার্স কোনোদিনও পড়েননি, ভালোই ব্যবসা করছে। কিন্তু তাকে কি হয়েছে, তাকে অ্যাকাউন্টেন্ট রাখতে হয়েছে, তাকে একটা ম্যানেজার রাখতে হয়েছে, যারা মেন বিজনেসটা হ্যান্ডেল করছে। ওনারশিপ কাকার আছে ঠিক আছে, কিন্তু বিজনেস হ্যান্ডেল একটা জিনিস হয় কি বলতো, ওই দেখে দেখে শেখা। যেমন ওষুধের দোকানে গিয়ে প্যারাসিটামল হয়েছে, জ্বর জ্বর হয়েছে তুমি জানো, ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিকও দিয়ে দেয়। তাই বলে কি তারা ডাক্তার? ডাক্তার নয় তো, তারা দেখে দেখে শিখেছে। তো কিছু টাইপের জিনিসপত্র আছে যারা যেগুলো দেখে দেখে শেখা যায়। কারাও কেউ কেউ আছে যারা প্রফেশনালি, তারা এটাই পড়েছে ছোট থেকে, এটাই কাজে লাগাচ্ছে, সেই কারণে কমার্স পড়ে। তো আমরা হচ্ছে গিয়ে সেই টাইপের লোকের মধ্যে পড়ছি যারা আমরা কমার্সটা নিয়ে পড়াশুনো করেছি। আমরা লোককে অ্যাডভাইস করতে পারবো, আমাদের নিজেদের বিজনেসের ডিসিশন আমরা নিজে নিতে পারবো, সেই কারণে আমরা কমার্স পড়ছি। তা আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে কমার্সে? একদম নতুন সাবজেক্টের সম্বন্ধে হয়তো এই কানাঘুষো শুনে থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা জানার কথা নয়, যদি না আগে কেউ বলে থাকে। দেখো, আমাদের সাবজেক্ট হিসাবে আছে অনেক কিছুই।
যেমন মেন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ট্যাক্সেশন, কস্ট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথামেটিক্স, এই সব সাবজেক্ট আমাদের 11-12 আমাদের 2 বছরে পড়তে হবে। এবার জিনিসগুলো খায় না মাথায় দেয়। অ্যাকাউন্টেন্সিটা কি? অ্যাকাউন্ট তো শুনেছি হচ্ছে গিয়ে এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, বাবা মায়ের অ্যাকাউন্ট আছে, এটাই অ্যাকাউন্ট শুনেছি। তাছাড়া অ্যাকাউন্টস ব্যাপারটা তো আগে কখনো শুনিনি। তাহলে সেটা কি আমাদের সেটা বুঝতে হবে। বিজনেস স্টাডিজ, ব্যবসার পড়াশুনো, নাম থেকেই যেটা আসছে। তো ব্যবসার পড়াশোনাতে কি আছে? আমরা ব্যবসার পড়াশোনাতে কি পড়বো সেটা তো আমাদের বুঝতে হবে। ইকোনমিক্স, লোকে তো ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশনও করে, তাহলে আমাদের কি ইকোনমিক্সের সেই গভীরে গিয়ে পড়তে হবে? অ্যান্সারটা ডিপেন্ড করছে। যদি কমার্স নিয়ে তুমি হায়ার স্টাডিজ করো, ইকোনমিক্স ইজ আ ভেরি ইন্ট্রিগাল পার্ট অফ ইয়োর বিজনেস। ইকোনমিক্স সম্বন্ধে জ্ঞান না থাকলে ব্যবসা বাণিজ্যটা তা করা হবে না, মানে একদম পসিবলই নয়। এবার তাই বলে কি আমাদের ইকোনমিক্সের একদম যারা ইকোনমিক্স নিয়েই পড়ছে তাদের মতো জানতে হবে? না, আমাদের আমাদের দরকারের মতো জিনিসটা পড়তে হবে। যেমন আমাদের মধ্যে তো অঙ্কও আছে বিজনেস ম্যাথামেটিক্সে, তাই বলে কি আমরা ম্যাথসের সেই বড় বড় ক্যালকুলাসের অঙ্ক করব, বড় বড় লগের অঙ্ক করব? না, লগ, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স এগুলোর মধ্যে একটু একটু আছে যেটা শুধুমাত্র আমাদের যেটুকু কাজে লাগে আমরা সেটুকু পড়বো। তাহলে প্রথমে অ্যাকাউন্টস নিয়ে বলা যাক। অ্যাকাউন্টস সাবজেক্টটা হচ্ছে গিয়ে কোনো একটা ঘটনা ঘটছে বিজনেস রিলেটেড, সেটাকে নথিভুক্ত করা, খাতায় কলমে লেখা। এখন তো কম্পিউটারেও লেখা হয়, এক্সেলে লেখা যায়, ট্যালি আছে, স্যাপ আছে। স্যাপ অনেক বড় হাইফাই সফটওয়্যার, মানে যেটা বড় বড় কোম্পানি ইউজ করে। ব্যাংক ইউজ করে ফিনাকেল নামে একটা সফটওয়্যার, যেগুলো তোমাদের এখন জানার দরকার নেই, বললাম। তো এই জিনিসগুলো মেন মুদ্রাটা কি? নথিভুক্ত করা। কোথায় কোন টাকা কোথায় যাচ্ছে, কোন টাকা কোত্থেকে আসছে, টাকা কাকে দেব, কে আমার থেকে টাকা পাবে, এগুলো হচ্ছে একদম নর্মাল কমন হিসাব। কিন্তু এইগুলোর একটা সেট অফ রুলস আছে, যে তুমি তোমার মতো একটা হিসাব লিখে দিলে, ধরো এরকম তো হয় নিশ্চয়ই, ধরো আমি একটা ব্যবসা করছি, আমিও খাতায় কোনো রকম লিখে রাখলাম এই যে এই লোকটার থেকে এই টাকা পাবো, ওর থেকে এই আসবে, ও আমি জানি আমার মাথায় আছে। এটা যদি একটা অন্য লোককে দিয়ে দাও ওই খাতা বা চোতাতে যা লেখা আছে, সে কি সেটা পুরোপুরি বুঝতে পারবে? পারবে না, কারণ কোনো পার্টিকুলার ফরম্যাটে নেই। তুমি একটা বিজনেস কিনবে, ধরো সবসময় তো নিজের বিজনেস এস্টাবলিশ করতে হবে তাই নয়, তোমার কাছে টাকা আছে তুমি অন্যের বিজনেস কিনতেই পারো। তার বিজনেসে ভেতরে কি আছে, তার কত টাকা লাগানো আছে, তার কি ধার দেনা আছে, আদৌ আছে কিনা, তা সে ব্যবসাটা কিরকম ভাবে করছে, তার ব্যবসায় কিরকম ভাবে প্রফিট হচ্ছে, এই যে কম্পারেটিভ বোঝার জন্য যে বস্তুটা লাগে সেটা হচ্ছে কি অ্যাকাউন্টস। বিজনেস স্টাডিজে আমরা কি পড়বো? বিজনেস স্টাডিজের মধ্যে কমার্সের হায়ার এডুকেশন করতে বলো, কমার্সটাকে ভেতরে ভেতরে বোঝা বলো, এভরিথিং এই সাবজেক্টটাই আছে। এই সাবজেক্টটার 11-এর যে সিলেবাস আছে তাতে সমস্ত বেসিক ইনফরমেশন আছে, যে বিজনেস কি কিভাবে করা যেতে পারে। একা বিজনেস করতে পারি, দোকা বিজনেস করতে পারি, 2-3 জন মিলে করতে পারি, কোটি কোটি লোকজন মিলে করতে পারি। প্রত্যেকটার ফর্ম তো এক হবে না, প্রত্যেকটার নথিভুক্ত করার নিয়ম কানুনও এক হবে না, বিজনেস ম্যানেজ করারও যে পদ্ধতি, দ্য ওয়ে ইউ ম্যানেজ ইউর বিজনেস, দ্যাট উইল নট বি সেম। এই সব ব্যাপারে আমাদের বিজনেস স্টাডিজ পেপারসটা পড়তে হবে। ইকোনমিক্স,
ইকোনমিক্সটা হচ্ছে গিয়ে এমন একটা সাবজেক্ট যেটা ওই ব্যবসা বাণিজ্যের সঙ্গে একটা সাইন্টিফিক ওয়েতে একটা যোগাযোগ। ইকোনমিক্সে তোমরা জানবে হয়তো যে বিভিন্ন ইউনিভার্সিটি, মানে যখন আফটার এইচএস যখন কলেজে যাবে, হয় বিএসসি ইকোনমিক্স হতে পারে, ব্যাচেলার অফ সায়েন্স অর ব্যাচেলার অফ আর্টস, এই দুটো নিয়ে যদি কেউ ইকোনমিক্স নিয়েই পড়াশুনো করতে চায়, দুটো জিনিসেই দু রকম ডিগ্রি হয়। তার মানে এটা একটা কম্বিনেশন, এটা আর্টসও এটা সায়েন্সও। আর্টস মানে কি? ভাবনা চিন্তা, সাহিত্য। কিন্তু ইকোনমিক্স থেকে আমরা সাহিত্য পড়বো না, আমরা বুঝবো যে এক মানুষের ব্যবহার, কনজিউমার বিহেভিয়ার, যে একটা মানুষ কি চাইছে। ধরো আমার মনে হলো যে আমি একটা বিরিয়ানির দোকান দেবো এলাকাতে, তো তুমি তখন ভাববে যে বিরিয়ানির দোকানটা কোথায় দেবো, মেন রোডের ওপর দেবো না কোনো একটু গলির মধ্যে দেবো। তারপরে তুমি ভাবতে পারো যে কি রকম বিরিয়ানি দেবো, সস্তায় যেমন হাজি বিরিয়ানি 110 টাকা 120 টাকা প্লেট, নাকি ব্র্যান্ডেড আর্সেলানের বিরিয়ানি টাইপের কোনো বিরিয়ানি যেগুলো 200-250 টাকার বিক্রি হয়। তো তোমাকে এই ডিসিশনটা নিতে যে তুমি ব্যবসাটা খুলবে, তোমার বিরিয়ানিটা কত টাকায় বিক্রি হবে, কত টাকায় বিক্রি হলে তোমার বেশি কাস্টমার হবে, আর তোমার যদি কম কাস্টমার চাই তাহলে তোমার এই কম কাস্টমারের থেকে তোমার প্রফিটটা তুলতে হবে, এই ডিসিশনগুলো হচ্ছে গিয়ে তোমাকে ইকোনমিক্স বুঝতে হবে। তাই বলে বিরিয়ানির দোকানদার কি ইকোনমিক্স দেয়? এই যে আগেই বলেছি, দোকান দিতে বা ব্যবসা করতে পড়াশুনো করতে লাগে না, বাট যদি পড়াশুনো করে করো তাহলে সেটা অনেক ওয়েল ইনফর্মড ডিসিশন হবে। তাহলে আমরা সেই দলের লোক যারা ওয়েল ইনফর্ম ডিসিশন নিয়ে থাকি। তাহলে আমি তোমাদের একটা গল্প বলি। জামশেদজি টাটার নাম শুনেছো? যে যে টাটা পুরো বিজনেসটা সেট আপ করেছিল, এমন কি প্রোডাক্ট নেই টাটার নেই। নুন থেকে শুরু করে স্টিল, এরোপ্লেন বিজনেস, যারা ভিস্তারা বলে একটা এয়ারলাইন্স আছে, মানে এমন কোথাও নেই যেখানে টাটার বিজনেস নেই। তো একদিনে তো এটা হয়নি। তাহলে জামশেদজি টাটা নিজে যখন বিজনেসটা সেট আপ করে ভেবেছিল, ওদের প্রথম বিজনেস ছিল হচ্ছে কি স্টিল প্ল্যান্ট, যেটা জামশেদপুরে প্রথম স্টিল প্ল্যান্ট, ইন্ডিয়ার সম্ভবত প্রথম স্টিল প্ল্যান্ট অ্যাজ এ ইন্ডিয়ান ওটাই। তো তিনি কি করেছিলেন, নিজেকে জামশেদজি টাটার জায়গায় রেখে ভাবো, আমি একটা অত বড় একটা বিজনেস সেট আপ করতে চলেছি, আমি কি করব। এই পুরো ভাবনা চিন্তাটা যে প্রত্যেক স্টেপ ওয়াইজ কি হবে না হবে, এই সব কিছু বুঝতে গেলে আমাদের কমার্স, মানে এইটুকু যদি তুমি বুঝে যাও তাহলে তুমি বুঝে যাবে যে কমার্সের মেন এসেন্সটা কি, মানে মূল বক্তব্যটা কি, কমার্সটা পড়ে আমার হবেটা কি। ধরো তুমি জামশেদজি টাটা, তুমি কি ভাববে? যে প্রথমে ভাববে যে আমি কিসের বিজনেস করব, এত কিছু আছে। তুমি হঠাৎ করে স্টিলের বিজনেসই কেন ধরলেন? মানে স্টিল উৎপাদন, টাটা স্টিল দ্য ফেমাস, ইন্ডিয়াতে সব থেকে ভালো কোয়ালিটির যদি হয় ওরাই আছে। তারপরে তোমার মাথায় আনতে হবে যে ফ্যাক্টরিটা কোথায় লাগাবো। এবার ধরে নাও তুমি স্টিল কেন নিলে, তুমি দেখলে যে ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, যদিও এটা স্বাধীনতার আগে, তখনও ডেভেলপিং, এখন ডেভেলপিং মানে তখনও ডেভেলপিং বা আরো ব্যাকওয়ার্ড একটা কান্ট্রি ছিল। দেশের যদি উন্নতি কোনোদিন হয়, স্টিল ইন্ডাস্ট্রির থেকে ভালো কোনো ইন্ডাস্ট্রি হতেই পারে না। তুমি রাস্তা বানাবে, রেলিং দেবে, বাড়িঘর তৈরি করবে, ব্রিজ বানাবে, ট্রেন বানাবে, এরোপ্লেন বানাবে, কোথায় নেই স্টিলের ব্যবহার? তো এটা এমন একটা ক্যাপিটাল গুডস, মানে ক্যাপিটাল গুডস মানে হচ্ছে কি একটা র মেটেরিয়াল, মানে যে গুডসটা তোমার ফার্দার প্রোডাকশনে কাজ করে তাকে ক্যাপিটাল গুডস বলে। এগুলো ইন্ডিভিজুয়াল ডেফিনেশন তোমাদের পরবর্তী যখন ক্লাসে তখন বলবো।
এবার আমরা স্টিল বিজনেসটা ঠিক করে ফেললাম যে এটার একটা হিউজ পোটেনশিয়াল আছে, ভালো ব্যবসা হবে, তাই আমরা স্টিল বিজনেস করব। এবার হবে স্টিল কোথায় লাগাবো ফ্যাক্টরিটা। উনি জামশেদপুর কেন বেছেছিলেন? উনি তো কলকাতাতেও করতে পারতেন, ব্যাঙ্গালোরেও করতে পারতেন, দিল্লিতেও করতে পারতেন। তো ওনার কাছে সব থেকে বেস্ট অপশন জামশেদপুর লাগার কারণটা কি হতে পারে? যদি ভূগোল পড়ে থাকো জানবে আমাদের ভারতের এই পূর্ব দিকটা, মানে আমরা যেখানটা আছি, আমরা ভারতের ম্যাপের পূর্ব সাইডে পড়ি, এই দিকে কয়লার প্রচুর খনি আছে। আসানসোল, দুর্গাপুর, গিরিডি, জামশেদপুর, ঝাড়খণ্ডের ওই অঞ্চলটা, ওখানে প্রচুর কয়লার খনি আছে। ওখানে লৌহ আকরিকও পাওয়া যায়। আর কয়লা খনির লোহার সঙ্গে কয়লা মিক্স করে একটা নির্দিষ্ট পরিমাণে সেটাকে পাঞ্চ করে স্টিল তৈরি হয়। এবং স্টিল যদি তৈরি করতে হয় তোমাকে লোহা গলাতে হবে, প্রচুর আগুন আছে। তখনকার দিনে তো ওই নিউক্লিয়ার কিছু ছিল না যে হিট প্রডিউস করে। ইভেন এখনো কোনো লোহার ফ্যাক্টরিতে বা স্টিল ফ্যাক্টরিতে কোনো নিউক্লিয়ার কিছু ইউজ হয় না। এখনো মেন উপাদান হচ্ছে কি, সেটাকে গরম করে গলিয়ে ইয়ে করার মেন উৎপাদন হচ্ছে কয়লা। প্রচুর কয়লা লাগে। তো উনি এই জন্য জামশেদপুর চুজ করেছিলেন যে সব থেকে কাছাকাছি, খনির কাছাকাছি, আমার যাতে ট্রান্সপোর্ট কস্ট কম হয়, যাতে খনির থেকে উঠে আমি যদি অনেক দূরে ফ্যাক্টরি সেট আপ করি আমার একটা এক্সট্রা লরি ভাড়া লেগে যাবে, সেটা যাতে কম হয়। প্লাস আমার যে র মেটেরিয়ালস লোহা, সেটাও যাতে আমি কাছাকাছি পাই, সেই সব কিছু বিচার করে উনি জামশেদপুরে ফ্যাক্টরিটা লাগিয়েছিলেন। এরপর ওনার মাথায় আসবে যে ফ্যাক্টরি তো লাগাবো, টাকা কোথায়, কে দেবে? টাকা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে। এক, তোমার কোনো বড় বন্ধু আছে, বড় লোক বন্ধু, যে বিজনেসে টাকা ঢালতে পারবে, ব্যাংক থেকে লোন নিতে পারো, কোম্পানি ফর্ম করে ইকুইটি ইস্যু করতে পারো। ইকুইটি জিনিসটা হচ্ছে গিয়ে আমরা কোম্পানির মালিকানা, যদি ধরো দুজন ব্যক্তি যদি আমরা ব্যবসা করি, তাহলে আমরা ধরো 50-50% একটা শেয়ার থাকবে। তো এখানে আমাদের দুজনের দুটো ইকুইটি আছে। ইকুইটি কথার অর্থ হচ্ছে কি মূলধন। তো মূলধনটা কে লাগাবে? তো সেটা ওনার একটা বড় চিন্তা ছিল। ওনার ফ্যামিলি সেরকম, মানে ওনার ফ্যামিলিতে সেরকম টাকা পয়সা ছিল না। তো ফ্যামিলির টাকা পয়সা প্লাস ব্যাংক থেকে লোন নিয়ে উনি বিজনেস স্থাপনটা করেছিলেন। এবার তুমি যদি বিজনেসটা একটা স্টিল ফ্যাক্টরির মতো বড় বিজনেস বানাতে যাও, তোমাকে ভাবতে হবে যে কি করে সব থেকে ভালো, কম খরচায় আমি স্টিল বানাতে পারি। তার জন্য এক্সপিরিয়েন্স লাগবে। উনি তখনকার দিনে ইউরোপে গিয়ে, মূলত ইংল্যান্ডে গিয়ে, ওখানের স্টিল বিজনেস কিভাবে চলছে, ওখানের ফ্যাক্টরি কিভাবে চলছে, ওখানে ফ্যাক্টরিতে কি কিভাবে সবকিছু কন্ট্রোল করা হচ্ছে, কি টাইপের মেশিনারি আছে, সেসব উনি ওখানে গিয়ে স্টাডি করেছিলেন। যেমন আমরা এই সমস্ত রিলেটেড জিনিসপত্র পড়বো বিজনেস স্টাডিজ বলে সাবজেক্টটাতে। এরপরে তোমাদের বলতে হবে যে এখানে ফ্যাক্টরি ধরো সেট আপ হয়ে গেছে, লোক লাগবে, লেবার কোত্থেকে পাবো? এটাও একটা ফ্যাক্টর ছিল যে উনি যেহেতু জামশেদপুর চুজ করেছিলেন, তুমি জানো এখনো বাংলা, বিহার, উড়িষ্যায় প্রচুর সস্তায় মজদুর পাওয়া যায়, লেবার পাওয়া যায়। এটা একটা কারণ। তুমি কি করে অর্গানাইজ করবে, তোমার কি কি এই তোমার ম্যানেজার লাগবে, এডুকেটেড লোকজন তোমাকে ওখানে নিয়ে যেতে হবে পুরো বিজনেস চালানোর জন্য। উনি সেগুলোও করেছিলেন।
এরপরে আসছে যে হিসাব নিকেশ রাখার জন্য। এখানে আসবে কি অ্যাকাউন্টস, যেহেতু ওখানে আমি কোথার থেকে লোন নিলাম, তাকে কত ইন্টারেস্ট ফেরত দিতে হবে, আমাকে যা ইন্টারেস্ট আমি ফেরত দেবো তার থেকে বেশি আমাকে কামাতে হবে, যাতে আমার কাছে ইন্টারেস্ট ফেরত দেওয়ার পরেও আমার কাছে টাকা থাকে, আমার প্রফিট, নাহলে আমি ব্যবসা করছি কেন। এইসব বিজনেস, এইসব কাজকর্ম করার জন্য অবভিয়াসলি অ্যাকাউন্টস একটা সাবজেক্ট। ইকোনমিক্স কোথা কি করে কাজে লেগেছে এর মধ্যে? একদম প্রথমেই উনি ইকোনমিক্সটা জাজ করে নিয়েছিলেন যে স্টিলের ডিমান্ড আছে কি নেই। উনি তো স্টিল না দিয়ে কোকোলা ফ্যাক্টরিও দিতে পারতেন, দিতেই পারতেন, বাট তিনি মনে করেছিলেন যে আমার স্টিলটাই আমার কাছে সব থেকে ভালো অপশান। কারণ হতেই পারে যে কারোর কোকোলা খেতে ভাল লাগছে না, কিন্তু রাস্তাঘাট বানাও, ব্রিজ বানাও, কিচ্ছু বানাও, স্টিল ছাড়া কিছু করা যাবে না বস। তো ওটা এমন একটা ব্যবসা যেখানে লস হওয়ার চান্স খুব কম, ডিমান্ড বেশি। মানে আমি যে বানাবো মালটা তো আমি বানিয়ে ফ্যাক্টরিতে ফেলেই রাখতে পারি, তাতে কি হবে? আমাকে তো মার্কেট থেকে যে ডিমান্ড আসছে সেই হিসাবে আমাকে সাপ্লাই করতে হবে। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই পুরো কনসেপ্টটা ইকোনমিক্সে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। এই হয়ে গেল তোমাদের মোটামুটি। এখানে আমি তোমাদের কি কি বললাম বলো তো? তোমাদের অ্যাকাউন্ট সাবজেক্টটা কি কাজে লেগেছে একটা ব্যবসায়, ইকোনমিক্সটা তোমাদের কি কাজে লাগছে, উনি যে পুরো বিজনেস স্টাডিজটা করেছিলেন, যে বিজনেসটা সেট আপ করার আগে যে আমরা কিভাবে বিজনেসটা করব না করব, সেটা হচ্ছে গিয়ে বিজনেস স্টাডিজ রিলেটেড। আমি কম খরচায় কি করে করব সেই পড়াশোনাটা আমরা করব, যে সব থেকে কম খরচা, মানে একটা জিনিস তো আমরা 100 টাকা লাগতেও বানাতে পারি, সেটা আমরা 80 টাকা লাগতেও বানাতে পারি। এবার আমার কম্পিটিটারদের থেকে আমাকে সস্তায় বানাতে হবে। এবার সস্তায় বানানোর জন্য আমাকে এমন জায়গায় যেতে হবে যেখান থেকে আমাকে মালপত্র খুব কাছাকাছি পাওয়া যায়, লোকাল মাল, লোকাল কয়লা আমি নিয়ে আসতে পারবো, সেখানে আমার খরচা বাঁচছে, সস্তায় লেবার পাওয়া যাচ্ছে। এই ডিসিশনগুলো আসছে তোমাদের কস্টিংয়ে। আরো একটা সাবজেক্ট আছে যেটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে ট্যাক্সেশন। ব্যবসা করো, চাকরি করো, কুছবি করো, সরকার তো তোমার একটা পোর্শন তোমার থেকে নেবেই নেবে, কারণ দেশ চালাতে হবে। এবার ট্যাক্সেশন এর মধ্যে আসছে যে তুমি তোমার আয়ের, তোমার লাভের কিছু একটা পোর্শন দেশের জন্য কন্ট্রিবিউট করছো, যেটা সবাইকেই করতে হয়, কারণ আমরা একটা দেশে আছি। নইলে রাস্তাঘাটটা কোত্থেকে আসবে? রাস্তাঘাট তো আর কোনো মানুষ বানায় না, রাস্তাঘাট ফ্রিতেও হয় না, ব্রিজ ফ্রিতেও হয় না, ব্রিজ বানাতেও টাকা লাগে। টাকাটা কে দেয়? সরকার দেয়। সরকার টাকাটা কোথায় পায়? আমরা দিই। আমরা যে ট্যাক্স দিই, জিএসটি দিই, ইনকাম ট্যাক্স দিই, আরো অনেক ট্যাক্স আছে, যেটা প্রপার্টি ট্যাক্স হলো, বাড়ি কেনো, জমি কেনো, সবকিছুতে একটা গভর্নমেন্টের একটা অংশ থাকে। এই জিনিসপত্র ব্যাপার স্যাপার গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্যাক্সেশনের মধ্যে আমরা পড়বো। এই হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের সাবজেক্টের একটা ওভারভিউ। এবার আমরা এগুলো কিভাবে পড়বো, আমি কিভাবে পড়াবো, কোন ল্যাঙ্গুয়েজে পড়াবো? দেখো, সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে পুরোটা পড়া, দেখো প্রথম কথা হচ্ছে কি, বাংলাতে পুরোটা বাংলা মিডিয়ামেও পড়ায় না, কোনো বাংলা মিডিয়াম স্কুলেও কমার্স জিনিসটা বাংলা মিডিয়ামে হয় না। হায়ার স্টাডিজ তো ভুলেই যাও, কলেজে উঠবে বাংলা পুরো গন। বাংলায় যা পড়েছো সব ওই এই স্কুলের 2 বছর ছেড়ে যাবে, আবার ওই কেঁচে গন্ডুস করা বাংলায় যাকে বলে, প্রথম থেকে আবার সবকিছু ইংলিশে পড়তে হবে। হয়তো জিনিসগুলো জানবে, তোমাকে আবার ইংলিশে লেখা প্র্যাকটিস করতে হবে, ইংলিশে করা, মানে হায়ার স্টাডিজে তো বাংলা ভুলেই যাও। তো যদি পসিবল হয় চেষ্টা করবে কমার্স জিনিসটা ইংলিশেই পড়ার। আমি বাংলা ইংলিশ দুটোতেই পড়াবো। মেনলি তোমাদের আমি বলবো যে এটা তো তুমি ইংলিশ অনার্স পড়ছো না যে খুব শক্ত শক্ত দাঁত ভেঙে যাচ্ছে এরকম টাইপের ওয়ার্ড ইউজ করে তো আর পড়াশুনো করা যায় না। তাতে ইংলিশ সাহিত্য নিয়ে পড়া যায়, কম ব্যবসা বাণিজ্য করতে তো ওসব লাগে না। একদম জেনারেল, খুব খুব মানে জাস্ট তুমি ইংলিশটা বুঝতে পারো,
সেরকম ইংলিশেই অ্যাকচুয়ালি কমার্সে পড়াশুনো হয়। কারণ কমার্সে তো শুধুমাত্র তুমি বুঝলে হবে না, তোমার কাস্টমারকে বোঝাতে হবে, তুমি কি করছো না করছো তা কাস্টমারেরও ব্যবসা বোঝা সম্ভব নয়। তো এমন কোনো বড় ব্যাপার নয়, এবং আমি তোমাদেরকে সাহায্য করব। যদি তোমরা কেউ এতদিন বাংলা মিডিয়ামে পড়ে থাকো, তারপরে তোমরা নতুন কমার্সে ইংলিশ মিডিয়ামে আসছো, আমি তোমাদের যথেষ্টভাবে ব্যাকআপ দেবো, সাহায্য করব। প্রত্যেকটা কথা দেখুন, আমরা যখন জিনিসটা, এই যে আমি তোমাদের এত কিছু বোঝালাম, আমি তো ইংলিশে বোঝাইনি তোমাদেরকে, তোমাদেরকে আমরা বাংলাতেই বুঝিয়ে দিয়েছি। কিন্তু এখন যদি তুমি বলো এই কনজিউমার বিহেভিয়ার, তোমার এই টার্মটা এটার বাংলা কি হবে, যে তোমাদের মানুষের ব্যবহার, তো ক্রেতার ব্যবহার, কনজিউমার মানে ক্রেতা, বিহেভিয়ার মানে ব্যবহার। তো এই জিনিসটা, এই শুধুমাত্র এই ওয়ার্ডটুকু তোমাকে, তুমি যদি ইংলিশে জানো তাহলেই তোমার মোটামুটি বাকিটা হয়ে যাবে। এবার ক্রেতার ব্যবহার, এই কথাটাও আমাদের কাছে নতুন, আমরা প্রথমবার পড়ছি, আমরা আগে কোনোদিন কমার্সের এই ওয়ার্ডগুলো পড়িনি। তো আমরা যখন নতুন পড়ছি, তো ওয়ার্ডগুলো আমরা বাংলায় কেন পড়বো? আমরা মানে মেনলি বাংলা ইংলিশ দুটোই জানা উচিত। তো আমি সাজেস্ট করবো তোমরা ইংলিশে পড়ো। আর যেমন অ্যাকাউন্ট সাবজেক্টটায়, যেমন ধরো তো ওই মানে ব্যাপারটা ওই অঙ্কের মতো। অঙ্কে আমরা ক্লাস 5-6 পর থেকে ডিজিটগুলো যেমন ইংলিশে লিখতাম, এখনো লিখি, সে বাংলা মিডিয়াম হোক আর যে মিডিয়ামই হোক। ব্যাপারটা ওরকম, অ্যাকাউন্টস পুরো এন্টায়ার সাবজেক্টটাই তুমি কিন্তু বাংলায় কিছু করতে পারবে না। ওই থিওরির 5-10 নম্বরের কোশ্চেন আসবে, সেটুকু হয়তো তুমি বাংলায় লিখতে পারবে, বাকি অঙ্ক কিন্তু তোমাকে ম্যান্ডেটরিলি ইংলিশেই করতে হবে। ইকোনমিক্স জিনিসটা পুরো থিওরি, কিছু গ্রাফ চার্ট এসব আছে। ইকোনমিক্স জিনিসটা বাংলাতেও পড়তে পারো, কিছু যেহেতু লেখালেখির ব্যাপার আছে। ইংলিশ যদি নিতান্তই খুব খারাপ হয় তাহলে আমি জোর করব না, তোমরা সেটা বাংলাতেই পড়ো, তা নইলে আলটিমেটলি এইচএসটা পাস করবে না। তারপরে বিজনেস স্টাডিজ, এটাও একটা থিওরি পেপার। এটা তো মানে প্র্যাকটিক্যালি উচিত তো তোমার ইংলিশে পড়া, কারণ পরবর্তীকালে কোনোদিনই বাংলা কাজে লাগবে না। তো এটাও তোমরা পড়তে পারো বাংলায়, আমি দুটোতেই বলে দেবো, বোঝাবো বাংলাতে, লেখাবো ইংলিশে, বাংলা নোটসও দেবো। তোমরা আমাকে যে কমেন্টসে জানাবে যে তোমরা কি টাইপের কি করতে আছো। লাইভ ক্লাসে কি হয়, আমি দুটোই করতে পারি। কিছু যারা বাংলা পড়বে তাদের আলাদা ব্যাচ করিয়ে দিতে পারি, যাদের ইংলিশে পড়বে তাদেরকে ইংলিশে করাতে পারি। কিন্তু এটা রেকর্ডেড ভিডিও, তাই আমি দুই দিকই বললাম। আর একটা হচ্ছে কি, আমরা কমার্স পড়ে ফিউচারে কি করতে পারি সেটাও একটুখানি বলে দিই আজকের ক্লাসে। এইটুকু বলেই আজকের ক্লাসটা মোটামুটি শেষ করব। দেখো, আমাদের কাছে করার মতো অপশান আছে, যদি খুব হায়ার স্টাডিজ করতে চাও, সিএ, সিএস, সিএমএ, তিনটে। এই তিনটে কমার্সের দ্য ক্রিম অফ কমার্স, সব থেকে ভালো জায়গাটা হচ্ছে এটা। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এদের একটা ফাউন্ডেশন হয় কোর্স, তারপরে ইন্টারমিডিয়েট কোর্স হয়, তারপরে ফাইনাল কোর্স হয়। এরা হচ্ছে কি একদম টপ। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলি, সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু যারা আইআইটি এনআইটি থেকে পড়ে তাদের একটা আলাদাই ভ্যালু থাকে। তো কমার্সের ব্যাপারটা এরকম, যারা সিএ, সিএমএ, সিএস পড়ে তাদের একটা আলাদাই ভ্যালু থাকে। তাদের কোনোদিন চাকরি বাকরি নিয়ে অসুবিধাও হয় না, না খেয়ে মরারও কোনো ইয়ে মানে অবস্থা থাকে না। কজ তুমি এইগুলোতে চাকরিও করতে পারো, নিজের প্র্যাকটিসও করতে পারো, নিজে অ্যাডভাইজার হতে পারো। তারপর ধরো তুমি যদি এমবিএ করতে চাও গ্র্যাজুয়েশনের পরে, কারণ তোমাকে গ্র্যাজুয়েশন যদি করো কমার্স নিয়ে, তোমাকে তারপরে হয় বিকম নিতে হবে, তা নইলে ইকোনমিক্স নিয়ে পড়তে হবে। ইকোনমিক্স নিয়ে পড়াটা একটু কমার্সের মানে খুব, ইকোনমিক্সটা যদি ভালো করে না বোঝো, ইকোনমিক্স ইজ নট আ ইজি সাবজেক্ট। তো আমাদের কাছে দুটো অপশান আছে, যারা
খুবই স্টুডিয়াস টাইপের স্টুডেন্ট, যারা পড়াশুনো বোঝো, তোমার যদি মনে হয় যে আমি মাথায় নিতে পারবো, এমন কিছু জীবনে নেবে না যা তুমি করতে পারবে না। নিজেকে একটু বিচার করার চেষ্টা করো, বড় হচ্ছ। যে জিনিসটা আমি করতে পারবো না সেটা করার চেষ্টা করে সময় নষ্ট করে আলটিমেটলি কি হবে, অনেক বয়স হয়ে গেল, চাকরি বাকরি পাচ্ছ না, বাড়ির থেকে পেছন দিয়ে ঘ্যান ঘ্যান করবে, কেন হচ্ছে না, কি হচ্ছে না, এইসব ব্যাপারগুলো আসবে যেগুলো তোমরা এখনো বুঝবে না। একটু বড় হলে যদি তোমাদের বড় দাদা দিদি থাকে তাদেরকে দেখে বুঝবে যে কিছু যদি না করে বেকার বসে থাকো তাহলে কিরকম লাগে। তো তার থেকে ভালো হচ্ছে গিয়ে যেটুকু আমার অকাতে আছে আমি সেটুকু করি। তো তা আমরা বিকম করতে পারি, বিকমে যদি ভালো মার্কস থাকে তুমি এমকম করতে পারো, এমকম থেকে পিএইচডি পড়তে পারো, তারপরে তুমি পিএইচডি পড়ে প্রফেসর হতে পারো, রিসার্চ করতে পারো। বড় বড় কোম্পানিতে পিএইচডি হোল্ডার এমকম এর ডিরেক্ট চাকরির ব্যাপার আছে, ম্যানেজার পোস্টে, ব্যাংকে, প্রচুর জায়গা, মানে কমার্সে চাকরির একদমই অভাব নেই। ছোটখাটো অ্যাকাউন্টেন্টের চাকরি তো যারা কমার্স পড়েনি তারাও করছে। কিন্তু এখানে তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ হবে, যদি একটা বিএ পাস করা ছেলে বা যে সায়েন্স বা অন্য কিছু নিয়ে পড়েছে সে যদি একই জায়গায় ইন্টারভিউ দিতে যায় তোমার সঙ্গে, তোমার কাছে একটা হিউজ অ্যাডভান্টেজ থাকবে, কারণ তুমি ওই সাবজেক্টটাই পড়েছো। তোমার মধ্যে কমার্সের সমস্ত গুণাবলী, যে কমার্স কিচ্ছু বোঝে না তাও তো সে 2 বছর পড়েছে, পড়ে পাস করেছে, তার মধ্যে অবভিয়াসলি একটা সায়েন্স বা আর্টসের স্টুডেন্টের থেকে বেশি জ্ঞান থাকবে। সে যেগুলো সামনে পড়েছে সেগুলো যখন সামনে গিয়ে, যেগুলো পড়েছে সেগুলো যখন সামনে গিয়ে দেখবে তার কাছে ব্যাপারটা অনেক ইজি হবে। তো অ্যাকাউন্টেন্টের চাকরির তো কোনো অভাবই নেই দেশে, বাকি তো প্রচুর আছেই, মানে ব্যাংক বলো, যে কোনো জায়গায়, মানে হায়ার পোস্ট। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে গিয়ে, যে কোনো কোম্পানির উঁচু পোস্টে অলওয়েজ কমার্সের লোকজন থাকে, যারা এমবিএ পড়েছে, সিএ পড়েছে, যারা সিএমএ পড়েছে, কোম্পানি সেক্রেটারি পড়েছে। কারণ কি, বিজনেসটা ম্যানেজ তো তারাই করছে। তোমার আন্ডারে ইঞ্জিনিয়ার কাজ করবে, কিন্তু ইঞ্জিনিয়ার তো আর এই ডিসিশনটা নেবে না যে কাজটা করাবো কি করাবো না। ডিসিশন তুমি নেবে, টাকা স্যাংশন ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই হবে, যে এই প্রজেক্টের টাকাটা ফিনান্স ডিপার্টমেন্ট যদি স্যাংশন করে তবেই তুমি কাজটা করতে পারবে, নইলে প্রজেক্টটাই হবে না। স্যাংশন হয়ে যাওয়ার পরে তো বাকি লেবার বা টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে যে কিভাবে করলে ভালো হয়, তারা এক্সাক্ট ফিল্ড ওয়ার্কটা করে। কিন্তু ডিসিশন মেকিংটা অলওয়েজ একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের লোকেরই হয়ে থাকে। বড় বড় ম্যানেজার ট্যানেজার যারা হয় তারা হয় ওই ইঞ্জিনিয়ারিং করার পরে তারা এমবিএ পড়ে, বা যারা কমার্স নিয়ে পড়েছে তারাও এমবিএ পড়ে। মোট কথা হচ্ছে কি, আমরা আছি হচ্ছে কি ব্যবসা বাণিজ্য ম্যানেজ করতে। আমরা কিন্তু ব্যবসার কাজ নিজ হাতে করি না। আমি যদি মনে করি যে আমি আমের ব্যবসা করব, আমের গাছ ফলাবো, কিন্তু আমি না, আমি লোকের থেকে রেন্ট নেব, লিজ দেব, আমি কাজটা করাবো, আমি নিজে করব না। ব্যবসার ব্রেনটা আমার থাকবে, কাজটা অন্য কেউ করবে। তো কমার্সটাকে যারা অনেকে বলে যে কম নাম্বার পেয়েছিস, কমার্সে ঢুকেছিস তাই জন্য, তাদেরকে বলে দিও আলটিমেটলি, যদি কোনো বন্ধু বান্ধব কখনো বলে যে আলটিমেটলি তুই যাই করে নে, সায়েন্স নিয়ে কর, যাই পড়ে নে, ওপরে অলওয়েজ কমার্সই থাকবে, কারণ ডিসিশন মেকিংটা ওপর থেকেই আসে। তো আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যাকাউন্টসটা ধরবো। প্রথমে অ্যাকাউন্টসের প্রথম চ্যাপ্টারটা শুরু করব, কি বৃত্তান্ত ডিটেলসে। আজকে তো সব কটা সাবজেক্ট বলেছি। আর ভিডিও ক্লাস করলে একটা জিনিসের যেটা হচ্ছে গিয়ে, তোমার ভিডিও ক্লাসগুলো খুব একটা লেন্দি হয় না, কারণ আমি তো তোমার সঙ্গে ইন্টারাকশন করতে পারছি না। আমি যদি এখন এই 40-45 মিনিট একটা লেকচার দিয়ে থাকি, আমি যদি এটা লাইভে দিতাম, আমি 40 মিনিট কথা বলতাম, 15-20 মিনিট তো আমি তোমাদের থেকে কথা শুনতাম যে তোমরা বুঝেছো কি বোঝোনি। তো সেই কারণে লাইভ ক্লাস করাটা অবশ্যই বেটার। তোমরা যদি লাইভ পড়তে চাও,
কন্ট্যাক্ট করবে, নিচে ডেসক্রিপশনে ডিটেলস থাকবে, আমি গুগল মিটে তোমাদের লাইভ পড়াবো। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।